কোনো কিছু না নিয়েই ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে সে। বারবার সাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে। তার ভালোবাসা তো ওর কোনো খাঁজ ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মার কাছে যাওয়ার মুখ নেই তার। তাদের কথা অমান্য করেই তো সে সাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে? সব কিছু ভাবতে ভাবতেই সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তার। তার উপরে শরীরে অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ফিরে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর সাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথেই তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে এসব বলেছে। প্রায় সাথে সাথে সে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনেই বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়াই গেল না। এইবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক বড় ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে, থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও সে নিজে হাতেই হত্যা করেছে। অনু বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার সাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার। সে সব কিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। সাফিনের নিজেকে এখন জুতা পিটা করতে ইচ্ছে করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি না। কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করে হোক তার অনুর কাছে মাফ চাইতেই হবে। মাফ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও তো জানে সাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যেই থাকে না, যা নয় তাই বলে ফেলে। অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সব সময় বলতো, আরো বলতো এই রাগের কারণে হয়তো একদিন সব কিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি। এখনো স্ত্রীকেই ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাতের ছেলের বয়স 4 বছর, নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে আর সারাদিন পাকা পাকা কথা বলে ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই, কম বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ সাফিন তার সাথে কথা বলা পছন্দ করতো না। আর সাফিন পছন্দ করে না এমন কোনো কাজই অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সব সময় অনুকে একজন গাইডের মতো প্রোটেক্ট করতো, সকল বিষয়ে ভালো পরামর্শ দিত। যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনুও নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হকচকিয়ে গেল। তারপর সে আস্তে আস্তেই তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কেঁদো না বাচ্চাটা। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, কথা বল আমার সাথে। সাফিনের সাথে কিছু হয়েছে? তারপরে অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরেই ধমক দিল। চুপ, একদম চুপ। কান্না থামা, কান্না থামা বলছি। তারপর অনু আস্তে আস্তে শান্ত হলো। এবার বল, কি হয়েছে? কেন কান্না করছিস? শাফিনের সাথে এই রিলেশনের সব কথাই সে জানতো, এবং কি বিয়ের পরেও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের। কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করেই অনুকে শাফিনের হাতে তুলে দিয়েছিল। শাফিনও অনুকে ভালো রাখার আশ্বাস দেয় সাদাতকে। তাহলে এই কি তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেওয়া। সে অগ্রসর হয় সাফিনের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাই বা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে তার, আর কি চাই। তারপর সাদাত তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে। সে অনুদের বাসায় অগ্রসর হয়।
তারপর অনু বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজেদের অনুর জন্য শক্ত হতে বলেন, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্টের দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েন। সারাদিন ক্লান্ত থাকায় বিছানার সাথে গাড়িয়ে দিতে দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যায় মাথায় কারো ঠান্ডা হাতে স্পর্শটিতে আর খুব চেনা। এটি তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতার স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকার ঘরে বসে আছে সাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন সাফিনের মনটার মতো। কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না। সে তো এইটাই চাইছিল হনু যেন চলে যায়, তাহলে তো সে আর ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলো হলে সাফিন এতক্ষণে অফিস থেকে ফিরত, হনু হাসি মুখে দরজা খুলতো। ঘামে জর্জরিত শরীরে সাফিনকে অনু জড়িয়ে ধরতো, যাই দিনেই সাফিনে বিরক্ত করে তুলতো। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। খাবার থেকে কাপড় নিয়ে সাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢুকাতো, আর তার কাপড় চোপড় মানিব্যাগ ঘড়ি ঠিক জায়গায় রেখে দিত। সাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়াল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারাদিনেই কাজকর্মগুলো হাসি মুখে সাফিনের সাথে শেয়ার করত। কিন্তু সাফিন আগে বিরক্ত না হলে হীরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো। মাঝে মাঝে হনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনেই ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো সেদিন অনু না খেয়েই শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও সাফিন খাবার খেত। সাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে হীরার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগেও হীরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যাবে, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে। কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যিই সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতেই চায় না। সে আবার ইরার নাম্বারেই ডায়াল করে, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় সাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্যই করতে পারত না। তাই সাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলে গিয়েছিল। কিন্তু আজকে সারাদিনে সে এক প্যাকেট সিগারেট শেষ করেছে। এসব ভাবনার মাঝে ইরা ফোন ব্যাক করে রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরও আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করিয়ে ছাড়লো না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটবেলা নিয়ে তাকে কিভাবে সব সময় সাদাত সায়স্তা করতো তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে দু একটা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ করে থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকেই ভীষণ দুষ্ট ছিল, সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। আর সাদাত সব সময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করতো, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সবই ছিল অনুকে সাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিজের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণেই এখন আর ঘুমিয়ে আসছে না তার। সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। সে তাড়াতাড়ি কান্না বন্ধ করেই দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? হনু ওর মা বুঝতে পারল হনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। তার মেয়ের জীবনটা কেন এমন হলো ভেবেই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানতো অনু একা থাকলেই কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন যাবৎ নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথেই থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময়ে মায়ের মানসিক চাপের কারণেই বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদাতের কথা অনুযায়ী সাফিন তাকে ডিভোর্স দেবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার, আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মা ও সাদাত দিবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো সাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই সে বলল,
কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতেই এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। হনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে সে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামনি। এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না, তাড়াতাড়ি করে দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো। প্লিজ বাবা, জোর করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাকে খেতে দিয়েছি না, আমি তো আমার নাতিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলেও তো ওদের শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি। হনু বুঝতে পারলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অজ্ঞাত অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দনীয় খাবার, তাকে জোর করে এই দুধ খাওয়ানো যায় না, কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়া কি এত বড় কাজ? ঠিক সেই মুহূর্ত থেকে সে প্রতিজ্ঞা করল সাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে যারা ভালোবাসেন তাদেরকে কেন কষ্ট দিচ্ছে? অনু তার বাবা মাকে জড়িয়ে ধরলো আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল। যেখানে থাকবে না কোনো সাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা, কারণ এই শহরে আনাচে কানাচে তারা প্রেম করে বেরিয়েছে, তাই এখানকার প্রত্যেকটা জায়গায় সাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকেই দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ সাফিন তার যোগ্যতায় প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়ে তবেই সে সাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে সাফিন কখনো তার যোগ্যই ছিল না। আর অতীতকে ভোলানোর সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময়ই না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। সাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একবারের জন্য মুছে ফেলতে চায় অনু, কিন্তু চাইলেই কি সবকিছু মন থেকে মুছে ফেলা যায়? ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। সাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপরে আর পড়াশোনা বা চাকরির দিকে ঝুঁকেনি সে, কারণ অনুর সব সময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। সাফিনের পছন্দ মতো রান্নাবান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর সাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেরও পড়াশোনা কন্টিনিউ করেনি বা সাফিনেও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে সাফিন। ফোন ধরতেই জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলি এতক্ষণ যাবত? সে কখন থেকে ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে। সাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল হীরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলবো, সব কিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনু পেয়েছ যে সব কিছুর কৈফিয়ত আমি তোমাকে দেব? সব কিছুতেই তোমার পারমিশন চাইব? হঠাৎই সাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি এরা, ভুল হয়ে গেছে। আসলে মাথা ঠিক ছিল না, তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবত ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথা গরম হয়ে গিয়েছিল, বলে ফেলেছি। তুই যার সাথে খুশি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। জানোই তো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা বলে ফেলি। এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার রাগের ধার ধরে বসে থাকবো। যাকে আসলে এক পুরনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কি জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে। সাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন? তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছি আমরা। তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। এইরা চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, একা একা থাকতে ভালো লাগছে না। চলো কালই বিয়ে করে ফেলি। বললেই হলো নাকি কালই বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমরা আরও কিছুদিন এভাবেই থাকি, তারপর না হয় বিয়ের কথা ভাববো। আগে তোমাদের ডিভোর্সটা তো হোক।
আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, কত প্ল্যানিং আছে আমাদের বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম। আমারও তো কিছু শখ আছে নাকি? আর শোনো, তোমার ফালতু কথা শোনার আমার এখন সময় নেই। আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো, কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেন্ডের জন্য আমাকে ফোন দেবে না। রাখি, বাই। ফট করে এই ফোনটা রেখে দিল ইরা। শাফিন বারান্দার দেয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই তার। ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে। আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকেই দরকার। রাতটা নির্ঘুম সিগারেটের ধোঁয়ার সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর। অনুর সকালে ওঠার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি করে অজু করে নামাজে বসে পড়লো আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করলো। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকেই হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষায় করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পেছনে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাতেই আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদেই কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে ছুটির দিনে শাফিনও তার সাথে যোগ দিত। ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, যার সাথে সাথে মুছে ফেললো অনু। সকালেই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো সাদাত ভাই আর সাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল। সাদা পিমনি বলে নাক দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাদাত তাকে থামিয়ে দিল। সাদ বাবা এমন করে না, তোমার পিমনি তো অসুস্থ। তোমার পিমনির পেটে একটা বাবু আছে, ছোট্ট বাবু। তুমি লাফ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট্ট প্রিন্সেস কষ্ট পায়? সাদ মাথাটা 2 পাশে হেলে না বোঝালো আর উপরের দিকে হাত বাড়িয়ে দিল, মানে সেই কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে সাদকে কোলে নিল আর ডাইনিংয়ে বসিয়ে দিল, সাথে সাদকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যে অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কি জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে। বাবা তো বাবাই হয়, মা তো হতে পারে না। সে যতই ভালোবাসো, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না, ঠিক বাবার ভালোবাসাও মা দিতে পারে না। কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদর থেকে বঞ্চিত থাকবে। খাবার পর অনু সবার উদ্দেশ্যে বলল, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। সারাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল শাফিনের। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল তার। মাথাটা ভার হয়ে আছে। কোনো রকমেই উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎ এই আস্তে আস্তে গত 2 দিনের কথাগুলো মনে পড়ল তার। তারপর সে নিজেই অগ্রসর হলো দরজা খুলতে। দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করেই দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বেল বাজাচ্ছি। কি করছিলে তুমি? শব্দ শুনতে পাওনি? দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করছে দেখি। সরো সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দাও। হীরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। সারা ঘরে এই কাপড় চোপড় ছড়িয়ে ছিটে আছে, সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। হীরা তাড়াতাড়ি এই রুম থেকে বেরিয়ে আসে। ছি, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব 10টার অ্যাপার্টমেন্ট? অলরেডি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, চাও। শাফিন বিনা বাক্যে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। হ্যাঁ, একদম শাওয়ার নিয়ে বের হবে। সারা শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ আসছে, এভাবে বেরোনো যায় না। শাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর শাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অন্য সময় হলে সে নিজেও তাল মিলাত, কিন্তু এখন কেন যেন এগুলো বিষের মতো লাগে। তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।